হ্যালো, আসসালামু আলাইকুম। একটু যারা যারা লাইভে আছে একটু তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে একটু ক্লাসে উপস্থিত করে, যেহেতু আগামীকালকে আমাদের কেমিস্ট্রি পরীক্ষা, একটু সবাইকে মেনশন দিয়ে একটু ক্লাসে যোগ করে। একটু তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি, আমরা ক্লাসটা তাড়াতাড়ি শুরু করবো, যেহেতু কালকে কেমিস্ট্রি পরীক্ষা। আমাদের কেমিস্ট্রি পুরো বইয়ে 15টা অধ্যায় আছে, যার মধ্যে আমাদের এখানে 90 মার্কের পরীক্ষা হবে। 90 মার্কের মধ্যে 7টা রচনামূলক দিবে, যার মধ্যে আমাকে 5টা রচনামূলক দিতে হবে। তো আমরা আজকে শুধুমাত্র রচনামূলক গুলো নিয়ে আলোচনা করবো। তার পাশাপাশি যেগুলো একদমই গুরুত্বপূর্ণ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এগুলো আমি করে দেওয়ার চেষ্টা করবো। না করে দিতে পারলেও আমি বলে দিব প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কি কি তোমাদেরকে অতি সংক্ষিপ্ত পড়তে হবে। তার পাশাপাশি রচনামূলক যে প্রশ্নগুলো থাকবে এগুলো আমি দেখাই দিব। প্রত্যেকটা রচনামূলক, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে রচনামূলক গুলো থাকবে এগুলো আমরা করে দিব। তো আমাদের প্রথম অধ্যায় পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক গঠনের যে অধ্যায়টা আছে কেমিস্ট্রির প্রথম অধ্যায়ে, আমাদের এই অধ্যায়ের রচনামূলক 2টা রচনামূলক আছে। একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এবং কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ একটা আছে। 2 নাম্বার হচ্ছে আমাদের মৌলিক কণিকা বা মূল কণিকাকে এবং মৌলিক কণিকাগুলোর ব্যাখ্যাগুলো বর্ণনা করতে বলবে। 2টা রচনামূলক প্রশ্ন আছে। তার ভিতরে আমাদের উদাহরণে একটা ম্যাথ আছে, কেমিস্ট্রির উদাহরণে একটা ম্যাথ আছে, যে ম্যাথটা আমাদেরকে করার লাগবে। তো আমরা ধারাবাহিকভাবে সবকিছুই করব। তো কেমিস্ট্রির প্রথম অধ্যায়ে যে জিনিসটা করবো সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা কেমিস্ট্রির মধ্যে সব থেকে বেশি, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো আমরা প্রথমে কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু আলোচনা করব, কোয়ান্টাম সংখ্যাটা কি এবং কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা আলোচনা করব। তো দেখো, কোয়ান্টাম সংখ্যা দেখা আগে আমাদেরকে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা জানা লাগবে এবং কোয়ান্টাম সংখ্যা যে 4 ধরনের আছে, 4 ধরনের কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা দেওয়া লাগবে। তো প্রথমে আসি, কোয়ান্টাম সংখ্যার জিনিসটা জানার জন্য আমাকে 4টা জিনিস লাগবে, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার জিনিসটাতে 4টা জিনিস আছে। 1 নাম্বার যে জিনিসটা আছে সেটা হচ্ছে
শুনুন, কোয়ান্টাম সংখ্যা আমার চারটা জিনিস নিয়ে আলোচনা করে। এক নাম্বার হচ্ছে কক্ষপথ এর আকার আকৃতি, দুই নাম্বার হচ্ছে ইলেকট্রনের আকার আকৃতি, তিন নাম্বার হচ্ছে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস, আর চার নাম্বার হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন। আমার কোয়ান্টাম সংখ্যা আমার চারটা জিনিস নিয়ে আলোচনা করে। এক নাম্বার হচ্ছে কক্ষপথের আকার আকৃতি, দুই নাম্বার হচ্ছে ইলেকট্রনের আকার আকৃতি, তিন নাম্বার হচ্ছে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস, আর একটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন। অর্থাৎ আমার যদি বলে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কোনো পরমাণুর কক্ষপথের আকার আকৃতি, ইলেকট্রনের আকার আকৃতি এবং ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য যে সকল সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। অর্থাৎ আমার এই চারটা জিনিস নিয়ে কোয়ান্টাম সংখ্যা আলোচনা করা আছে। এক নাম্বার হচ্ছে কক্ষপথের আকার আকৃতি, দুই নাম্বার হচ্ছে ইলেকট্রনের আকার আকৃতি, তিন নাম্বার হচ্ছে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস, আরেকটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন। আমাকে যদি সংজ্ঞাটা বলতে বলে, আমি সংজ্ঞাটা কিভাবে বলবো, যে কোনো পরমাণুর কক্ষপথের আকার আকৃতি, ইলেকট্রনের আকার আকৃতি এবং ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য যে সকল সংখ্যা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, কোয়ান্টাম সংখ্যা। আমি একটু আগে বললাম কোয়ান্টাম সংখ্যা চার ধরনের। এক নাম্বার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এক নাম্বার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমার দুই নাম্বার হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তিন নাম্বার আমার হচ্ছে চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর আমার চার নাম্বার হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা চার ধরনের: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো আমার এই চারটার সংজ্ঞাগুলো জানা লাগবে এবং ব্যাখ্যাগুলো দেওয়া লাগবে যে কোনটা কি। এখন একটু যদি দেখি, আমি একটু আগে বললাম আমার কোয়ান্টাম সংখ্যা চারটা জিনিস নিয়ে আলোচনা। এক নাম্বার হচ্ছে কক্ষপথের আকার আকৃতি, দুই নাম্বার হচ্ছে ইলেকট্রনের আকার আকৃতি, তিন নাম্বার হচ্ছে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস, আরেকটা বললাম ইলেকট্রনের ঘূর্ণন। তো আমার কক্ষপথের আকার আকৃতি নিয়ে যে জিনিসটা আলোচনা করে সেটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর ইলেকট্রনের আকার আকৃতি নিয়ে যেটা আলোচনা করে সেটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস নিয়ে যেটা আলোচনা করে সেটাকে বলা হয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর ইলেকট্রনের ঘূর্ণন নিয়ে যে জিনিসটা আলোচনা করে সেটাকে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা আলোচনা করবে হচ্ছে কক্ষপথের আকার আকৃতি, আর যে সহকারী কোয়ান্টাম সংখ্যাটা আছে এটা আলোচনা করবে ইলেকট্রনের আকার আকৃতি, আর যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা আছে এটা হচ্ছে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যেটা সেটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন নিয়ে আলোচনা করবে। তো এত কিছু জানার আগে আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে। এক নাম্বার জিনিস হচ্ছে এই যে আমরা এটা পড়ছি, বোর পরমাণু মডেল পড়ছিলাম। হ্যাঁ, তো আমার এই জায়গার মাঝখানে এটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ কক্ষপথ গুলাতে ইলেকট্রন থাকে। অর্থাৎ আমরা জানি প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন থাকে। এই যে এইভাবে ইলেকট্রন গুলো যায়। তো প্রথমে আসি আমার কক্ষপথের আকার আকৃতি নিয়ে আলোচনা করে কে, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো কক্ষপথ কোনটা ভাই? কক্ষপথ হচ্ছে যে আমরা এটা, এই যে প্রথম কক্ষপথ এটার যে আকার, অর্থাৎ প্রথম কক্ষপথ গুলো জানি আমরা গোলাকার হয়। দ্বিতীয় কক্ষপথ দেখো তো, প্রথম কক্ষপথের আকার আর দ্বিতীয় কক্ষপথের আকার কিন্তু একই নাই। এই যে আকার আকৃতি নিয়ে আলোচনা করে এটাকে বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর ইলেকট্রন যেমন দেখো আমরা জানি প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। এই যে ইলেকট্রনের আকার আকৃতি এটাকে আলোচনা করে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর ত্রিমাত্রিক দিকবিন্যাস, ত্রিমাত্রিক দিকবিন্যাস বলে ইলেকট্রন গুলো যে ছড়িয়ে যায় এটাকে বলা হয় ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস, ছড়িয়ে ছিটিয়ে যাওয়াটাকে। আর ইলেকট্রন গুলো যে ঘুরে এটাকে বলা হয় ইলেকট্রনের ঘূর্ণন। তো ওইদিকে পরে যাচ্ছি, আমরা একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ দুটো সংক্ষিপ্ত প্রশ্ন আছে। একটাকে বলে অরবিট, আর একটা হচ্ছে অরবিটাল। একটা অরবিট আর একটা কি অরবিটাল, দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে, একটা অরবিট একটা অরবিটাল। তো আমার অরবিট মানে হচ্ছে কক্ষপথ, অরবিট মানে হচ্ছে কি কক্ষপথ। তো কক্ষপথ কোনটা? এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কাকে কেন্দ্র করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে। এই যে ইলেকট্রন গুলো আছে এখানকার, এই ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে তাকে অরবিট বলা হয়। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে তাকে কি বলা হয়? অরবিট বলা হয়। আর অরবিটাল হচ্ছে এই অরবিট বা প্রধান কক্ষপথের যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি তাকে অরবিটাল বলা হয়। এই প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তরের যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি তাকে অরবিটাল বলা হয়। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে তাকে কি বলা হয়? অরবিট বলা হয়। আমার যে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা এটাকে যেহেতু কক্ষপথের আকার আকৃতি অর্থাৎ অরবিট নিয়ে আলোচনা হবে, কারণ আমরা জানলাম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে বৃত্তাকার কক্ষপথ, তো এটাই তো আমার কক্ষপথ নিয়ে আলোচনা আসতেছে। আর অরবিটাল হচ্ছে
এই যে প্রধান কক্ষপথে যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা, এই জন্য ইলেকট্রন কথাটা যেহেতু অরবিটালে আসতেছে, তাহলে এই যে ইলেকট্রনের আকার আকৃতি, এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। দুইটা জিনিস মনে রাখতে হবে। এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে বোঝার জন্য বললাম আমি মনে রাখবো অরবিট, আর এটা কি অরবিটাল। অরবিটাল কি মনে রাখবো? অরবিটাল। তো ভাই দেখো আমরা অরবিট কি পড়লাম? অরবিট আমরা পড়লাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কাকে কেন্দ্র করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাকে আমরা পড়লাম অরবিট বলে। সেম ভাবে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা সেম সংজ্ঞা, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, সেগুলোকে প্রকাশ করার জন্য যে সকল সংখ্যা ব্যবহার করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কাকে কেন্দ্র করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, সেগুলোকে প্রকাশ করার জন্য যে সকল সংখ্যা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। সেম ভাবে আমরা পড়লাম অরবিটাল কাকে বলে। তাহলে আমি বললাম অরবিটাল মানে কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। তা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল কি বললাম? আমরা অরবিটাল পড়লাম এই যে প্রধান কক্ষপথ বা এই যে প্রধান কক্ষপথ, এগুলো প্রত্যেকটাই প্রধান কক্ষপথ। অর্থাৎ আমার এই যে প্রথম কক্ষপথ বা প্রধান কক্ষপথের যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে তাকে আমি বললাম অরবিটাল বলে। প্রধান কক্ষপথের যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি তাকে কি বলে? অরবিটাল। সেম ভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যা সেম সংখ্যা, যে প্রধান কক্ষপথের যে উপশক্তি স্তরে বা যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, সেগুলোকে প্রকাশ করার জন্য যে সকল সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। অরবিট আর অরবিটালের যে সংখ্যাটা, সেটাই আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যার সংখ্যা। শুধু পার্থক্য হচ্ছে যে সকল সংখ্যা প্রকাশ করে এই জায়গায় আসতেছে। যেমন আমরা বললাম অরবিট বলে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে তাকে অরবিট বলা হয়। আর আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা কি বললাম? যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, সেগুলোকে প্রকাশ করার জন্য যে সকল সংখ্যা ব্যবহার করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। সেম ভাবে আমরা অরবিটাল পড়লাম, প্রধান কক্ষপথের যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি তাকে আমার অরবিটাল বলা হয়। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা সেম, যে প্রধান কক্ষপথের যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, সেগুলোকে প্রকাশ করার জন্য যে সকল সংখ্যা ব্যবহার করে তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আশা করি প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এই দুইটা সংখ্যাগুলো বুঝছো। আমরা চলে যাব চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রত্যেকটা সংখ্যাগুলো পড়ে তারপরে ব্যাখ্যাগুলো পড়বো। তারা রিমন চৌধুরী, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফিজিক্স ক্লাসও দিয়েন পরে? ইটস মইন। ফিজিক্স ক্লাস, তোমাদের ফিজিক্স অনেক দেরি আছে এখনো। 11 তারিখ না 9 তারিখ পরীক্ষা, ইনশাল্লাহ ফিজিক্সও হবে। দেখো আমরা নেক্সটে যাব হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর একটা আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা একটু দেখি। আমাদের একটু আগে পড়লাম আমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আলোচনা করবে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস করে। কি নিয়ে আলোচনা করবে? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস। তো আমি একটু আগে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস কি এটা বললাম। তো দেখো যে আমার ইলেকট্রন গুলো যে ছড়িয়ে ছিটিয়ে যায় চারদিকে অরবিটালের, এটাকে বলা ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস। তো এই জায়গায় শুধু সংজ্ঞাটাতে এরকম করে বলতে হবে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। কার প্রভাবে? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনগুলো যে ত্রিমাত্রিক দিক বিন্যাস করে, সেগুলোকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কি বললাম বলতো? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনগুলো যে ত্রিমাত্রিক দিক বিন্যাস করে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনগুলো যে ত্রিমাত্রিক দিক বিন্যাস করে, এগুলোকে কি বলা হয়? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনগুলো যে ত্রিমাত্রিক দিক বিন্যাস করে, এটাকে কি বলা হয়? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আবার আরেকটা আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কথার অর্থ কি? ঘোরা। তো আমি যদি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটার দিকে একটু বলছি, তার ঘূর্ণন মানে হচ্ছে আমার ঘোরা। তো ইলেকট্রনের ঘূর্ণন নিয়ে আলোচনা করবে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো আমরা ঘূর্ণন বলতে কি বুঝি? ইলেকট্রন গুলো তার নিজ কক্ষপথের উপর, ইলেকট্রন গুলো এই যে দুইটা ইলেকট্রন প্রথম কক্ষপথ, এটা তো এই প্রথম কক্ষপথেই ঘোরাঘুরি করবে। তো আমার এই যে ইলেকট্রন গুলো তার নিজ কক্ষপথের উপর ঘূর্ণনের সময় যে সকল সংখ্যা প্রকাশ করে তাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ইলেকট্রন গুলো তার নিজ কক্ষপথের উপর ঘূর্ণনের সময় যে সকল সংখ্যা প্রকাশ করে তাকে কি বলা হয়? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে আমার চারটা সংখ্যা গেল। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে ত্রিমাত্রিক দিক বিন্যাস করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে ত্রিমাত্রিক দিক বিন্যাস নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়।
আর সহকারী কোয়ান্টাম সংখ্যা বললাম এই প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তরে যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বললাম ইলেকট্রনগুলো যে ত্রিমাত্রিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনগুলো যে ত্রিমাত্রিক দিক বিন্যাস করে তাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আর ঘূর্ণন কথার অর্থ বললাম ঘোরা, অতএব ইলেকট্রনগুলো তার নিজ কক্ষপথের উপর ঘূর্ণনের সময় যে সকল সংখ্যা প্রকাশ করে তাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এখন আমরা প্রত্যেকটার একটু ব্যাখ্যাগুলো পড়ব। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, প্রত্যেকটার একটু ব্যাখ্যাগুলো পড়ব। কোনটাকে আমার 1 নাম্বার মনে রাখতে হবে, প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে ছোট হাতের l দ্বারা প্রকাশ করা হয়। আমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটাকে m দ্বারা প্রকাশ করা হয়। আর আমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? s দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে n দ্বারা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? s দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা ব্যাখ্যাগুলো একটু যদি পড়ে, প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নিয়ে আলোচনা করে? কক্ষপথের আকার আকৃতি। তো আমার 1 নাম্বার সূত্র হচ্ছে এখানে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এটা জানার সূত্র হচ্ছে আমরা জানি 2n²। কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এই জানার সূত্র কি? 2n², অর্থাৎ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র হচ্ছে আমার 2n², অথবা কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এটা জানার সূত্র হচ্ছে কি? 2n²। অর্থাৎ আমরা প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এটা লিখবো, দিয়ে বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। দেন বলবো যে আমার এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করার পর বলবো ইলেকট্রন ধারণ ক্ষমতা বা কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এটা জানার সূত্র হচ্ছে 2n²। নেক্সট আমরা দেখাই দিব যদি n = 1 হয় তাহলে কয়টা ইলেকট্রন থাকবে। n = যদি 1 হয়, দেখো তো ভাই n এর মান 1, তাহলে 2 ছিল 2। n এর মান যদি 1 হয় তাহলে 1 এর পর স্কয়ার করলে 1ই হবে, 1 আর 2 গুণ করলে কত হবে? 2ই হবে। অর্থাৎ যখন n = 1 তখন ইলেকট্রন কয়টা? 2টি। আবার যদি n = 2 হয় তাহলে n = যদি 2 হয় তাহলে ইলেকট্রন কত? n এর মান কত হয়ে গেল? 2। তাহলে n এর মান যদি 2 হয় তাহলে 2 এর পর স্কয়ার, আর 2 এর পর স্কয়ার করলে 4, 4 আর 2 গুণ করলে কত হবে? 8। আর n = যদি 3 হয়, তাহলে 2 * 3 এর পর স্কয়ার, তাহলে 3 এর পর স্কয়ার করলে কত হবে? 18 হবে। আর n = যদি 4 হয় তাহলে আমার n এর মান কত হবে? 4, তাহলে 2 * 4 এর পর কত হয়? স্কয়ার, তাহলে 4 এর পর স্কয়ার করলে 16, 16 2 কত? 32। অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, তারপরটাতে 8টা, তারপরটাতে 18টা, তারপরটা কয়টা ইলেকট্রন থাকে? 32টা ইলেকট্রন থাকে। এইভাবে আমাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা এইগুলো বর্ণনা দিতে হবে। যদি n = 1 হয় তাহলে ইলেকট্রন এতটা, n = 2 হলে এতটা, n = 3 হলে এতটা, n = 4 হলে এতটা। নেক্সট যদি দেখি আমার এই যে প্রথম কক্ষপথটা, এই প্রথম কক্ষপথটার নাম হচ্ছে আমার k। আর যে আমার দ্বিতীয় কক্ষপথটা আছে এই দ্বিতীয় কক্ষপথটার নাম হচ্ছে আমার l। আর এই যে তৃতীয় কক্ষপথটা আছে এই কক্ষপথটার নাম হচ্ছে m। নেক্সট যে কক্ষপথটা থাকবে এটার নাম হচ্ছে n, o, p, q, এভাবে চলতে থাকবে। অর্থাৎ প্রথম কক্ষপথটার নাম k, তারপরটার নাম l, তারপরটার নাম m। এখান থেকে মাঝে মাঝে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, প্রশ্নটাতে বলে m সেলে কয়টি ইলেকট্রন থাকবে। তো m যদি সেলে বলে, সেল মানে কক্ষপথ, তো m কক্ষপথ বা m সেলে কয়টা ইলেকট্রন থাকবে, তাহলে m হচ্ছে আমার কয় নাম্বার কক্ষপথ? প্রথম কক্ষপথের নাম হচ্ছে k, তারপরটার নাম l, তারপরটার নাম m। তো m কক্ষপথে আমার m কয় নাম্বার কক্ষপথ? 3। তো আমার যদি m যদি 3 নাম্বার কক্ষপথ হয় তাহলে 3 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 18টা। অর্থাৎ m সেলে বা m কক্ষপথে 18টা ইলেকট্রন থাকে। এটুকুই হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা। নেক্সট আমরা চলে যাব সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা একটু আগে বললাম আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মানে কি? অরবিটাল মনে রাখতেছিলাম যে ইলেকট্রনের আকার আকৃতি নিয়ে কথা বলবে। তাহলে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অরবিটাল। অর্থাৎ আমার যে অরবিটাল আছে এই অরবিটাল, এটা আমরা বললাম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে এটা জানার সূত্র। কোন কক্ষপথে কয়টা? প্রথম কক্ষপথে 2টা, তারপরটাতে 8টা, তারপরটাতে 18টা, এটা আমরা জানলাম। কিন্তু কোন অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে এই জানার সূত্র হচ্ছে আবার 2 * 12 + 1। কোন অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে এটুকু জানার সূত্র হচ্ছে 2 * 12 + 1। অরবিটালের ক্ষেত্রে আমাকে এটা সূত্র লিখতে হবে। সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা অরবিটাল, আমার কোন অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে এটা জানার সূত্র হচ্ছে 2 * 12 + 1। তো আমরা একটু যদি ভালো করে মনে রাখি যে আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা কক্ষপথের ক্ষেত্রে এটা পড়ছি, আর এটা হচ্ছে অরবিটাল। তো ভাই অরবিটাল কি? আমার অরবিটাল মুখস্থ বিদ্যা 4টি। কয়টি? 4টি। একটা হচ্ছে s, একটা হচ্ছে p, একটা হচ্ছে d, আর একটা হচ্ছে কি f। অরবিটাল কয়টি? 4টি। একটা s, p, d, f, s, p, d, f। তো ভাই দেখো আমি একটু আগে তোমাকে বললাম আর অরবিট কয়টি? অরবিট এই যে k, l, m, n এগুলো কয়টি? যদি বলা হয় অরবিট কয়টি, অরবিট বলবো n সংখ্যক। অর্থাৎ এটা নির্ভর করবে ইলেকট্রনের উপর। ইলেকট্রন যে কয়টা থাকবে আমার অরবিটাল সে কয়টা থাকবে। কিন্তু অরবিটাল হচ্ছে আমার নির্দিষ্ট 4টি, s, p, d, f। তো ভাই দেখো তো আমি যদি বলি m এর মান কত, m এর মান কিন্তু 3, কারণ 3 নাম্বার কক্ষপথ। কিন্তু আমি যদি বলি m কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে তাহলে আমরা কিন্তু বলি 18টা।
এম এর মান হচ্ছে 3, ইলেকট্রন হচ্ছে কয়টা 18টা। সেম ভাবে একটু যদি বলি এই যে এস অরবিটাল যেটা আছে, এস অরবিটাল, এই এস অরবিটাল এর মান হচ্ছে 0, এই পি অরবিটাল এর মান হচ্ছে 1, আর এই যে ডি অরবিটাল এর মান হচ্ছে 2, আর এই যে এফ অরবিটাল এর মান হচ্ছে কত 3। তিনটা জিনিস জানা লাগবে। এস অরবিটালে মান হচ্ছে 0, এ পি অরবিটাল মান 1, ডি অরবিটালের মান 2, এফ অরবিটাল মান কত 3। তার মানে কিন্তু ভাই এটা না যে এস অরবিটালে 0টা ইলেকট্রন থাকে, কেন? কারণ আমি বললাম এম অরবিটাল মান হচ্ছে 3, কিন্তু এতে ইলেকট্রন ছিল কয়টা 18টা। তা আমি 3, এই যে 3 এই এন এর জায়গায় বসাইছিলাম। সেম কৌশলে আমি এস অরবিটালের মান জানি 0, পি অরবিটালের মান 1, ডি এর মান 2, এফ এর মান 3, এই 1 2 3 4 এগুলো এল এর জায়গায় বসাই দিব। তা আমি যদি ভাই একটু এস অরবিটালের ক্ষেত্রে দেখি, তো এস অরবিটালের মান হচ্ছে আমার 0, তাহলে 2 ছিল 2, এখানে 2 ইন্টু যদি 0 করি তাহলে 2 ইন্টু 0 করলে 0, আর 0 প্লাস 1 করলে 1, আর 1 আর 2 গুণ করলে কত হবে 2, অর্থাৎ এস অরবিটাল আমার ইলেকট্রন থাকে কয়টি 2টি। একইভাবে আমি যদি পি অরবিটালের ক্ষেত্রে দেখি, আমার পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান কত বসাবো? পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান হচ্ছে আমার ভাই 1, তাহলে 2 ইন্টু 1 করলে 1, আর 1 প্লাস 1 করলে সরি 2 ইন্টু 1 করলে 2, 2 আর 1 যদি যোগ করি তাহলে 3, 3 আর যদি 2 গুণ করি তাহলে আমার হবে কত 6। একইভাবে এস পি। এবার ডি এর ক্ষেত্রে যদি ভাই দেখো, তাহলে ডি এর ক্ষেত্রে একটু যদি দেখি, ডি এর মান হচ্ছে আমার ভাই কত 2, তাহলে এখানে 2 বসাবো এল এর জায়গায়, তাহলে 2 ইন্টু 2 করলে 4, 4 আর 1 যোগ করলে 5, 5 আর 2 যদি গুণ করি তাহলে আমার হচ্ছে কত 10, অর্থাৎ ডি অরবিটাল আমার 10টা ইলেকট্রন থাকে, আর এফ অরবিটালে সেম ভাবে কৌশল করে চলে আসবে কয়টি 14টি। এটা হচ্ছে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা। ইলেকট্রন ধারণ ক্ষমতা, কোয়ান্টাতে কয়টা ইলেকট্রন থাকে এগুলো আমাকে দেখাই দিতে হবে। এটুকুই হচ্ছে আমার কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। জাস্ট এতটুকু করলে আমাদের কোয়ান্টাম সংখ্যা হয়ে যাবে। একটু প্রধান কোয়ান্টাম সংখ্যার যে সংজ্ঞা, এটা ব্যাখ্যাটা আছে, এটুকু কে বুঝে নেয় একটু তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবো কোন জায়গায় বুঝে নেই। জৈব যৌগের শ্রেণী বিভাগ আলোচনা করিয়েন। জৈব যৌগের শ্রেণী বিভাগ কিছুক্ষণ পরে হবে, এটা যেহেতু আমাদের 11 অধ্যায়, কেবল আমরা প্রথম অধ্যায়ে আছি। একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও কে কোন জায়গায় বুঝে নাই। যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট যে প্রশ্নটা আছে এটাতে চলে যাবো। এস ইকুয়াল টু, এর সূত্রটা একবার লিখে দেন ভাই। এই যে ভাই দেখো আমাদের এখানে লেখা আছে যে কোন অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে, এটা জানার সূত্র হচ্ছে 2 ইন্টু 12 12 প্লাস 1। কোন অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে এটা জানার সূত্র হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1। তো আমার যে এস অরবিটাল আছে, এই এস অরবিটাল এর মান হচ্ছে 0, এস অরবিটালের মান কত 0, আর পি অরবিটাল এর মান হচ্ছে 1, ডি অরবিটালের মান 2, আর এফ অরবিটালের মান হচ্ছে আমার ভাই কত 3। তো আমার এস অরবিটালের মান যদি 0 হয় তাহলে এখানে এল এর জায়গায় 0 বসাই দিতে হবে, আর এল এর জায়গায় একটু যদি 0 বসাই তাহলে 2, এল এর জায়গায় যদি 0 বসাই তাহলে 2 ইন্টু 0, মাঝখানে থাকতেছে প্লাস 1। তো 2 ইন্টু যদি 0 করি তাহলে 0 হচ্ছে, আর 0 প্লাস 1 করলে আমার 1 হচ্ছে, আর 1 এর সাথে যদি 2 গুণ করি তাহলে আমার কয়টি হচ্ছে 2টি হচ্ছে। এভাবে আমরা পাইছিলাম এস অরবিটালে আমার কয়টা ইলেকট্রন থাকে 2টা ইলেকট্রন থাকে। নেক্সট চিত্র সহ দিতে হবে। চিত্র সহ দেওয়া লাগবে না তোমাদের, এগুলোর ক্ষেত্রে চিত্রগুলো তেমন একটা লাগবে না। তবে যে তোমাদের বইয়ে যে ছকগুলো দেওয়া আছে এই ছকগুলো চাইলে দিতে পারো, আর নাহলে এমনি ব্যাখ্যা দিলে আমার মনে বেশি পারফেক্ট হবে। আমরা নেক্সট যে প্রশ্নটা আছে একটু তৃতীয় অধ্যায়ের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়, আর আমাদের এখানে আরেকটা প্রশ্ন আছে মৌলিক কণিকাগুলো কি এবং মৌলিক কণিকাগুলোর ব্যাখ্যা। তোমার মৌলিক কণিকা হচ্ছে 3টি, ইলেকট্রন প্রোটন আর একটা হচ্ছে নিউটন। ইলেকট্রন প্রোটন আর একটা হচ্ছে নিউটন। তো ইলেকট্রন প্রোটন নিউটন, আমাদের এই 3টা ইলেকট্রন প্রোটন নিউটনকে আমার বলা হয় মৌলিক কণিকা বা
পরমাণু স্থায়ী 3টা মৌলিক কণিকা, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এগুলো নিয়ে আমাকে একটু ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা বলতে ইলেকট্রন কোন চার্জ বাই, প্রোটন কোন চার্জ বাই, নিউট্রন কোন চার্জ বাই, ইলেকট্রন কে কি দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রনের ভরকে, এগুলো একটু পড়ে নেই বা মুখস্থ, তেমন খেলা তো কিছু বোঝার নাই। তো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের রচনামূলক তেমন কোনো একটাও প্রশ্ন নেই, রচনামূলক দ্বিতীয় অধ্যায় থেকে কখনো আসে নাই, আর আসবেও না। আমাদের প্রশ্ন আসবে তৃতীয় অধ্যায় থেকে, কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় থেকে আমাদের একটা গ্যাসের অধ্যায়টা, যেটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসে পিভি ইকুয়াল এনআরটি, পিভি ইকুয়াল এনআরটি। তবে ভাই একটু বলে দিই, আমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে, এই দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের অতি সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ত একটা প্রশ্ন আসবে। অতি সংক্ষিপ্ততে আসবে H2SO4 অথবা সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট। এই পটাশিয়াম ডাইক্রোমেট বা সালফিউরিক অ্যাসিড এর গাঠনিক সংকেত আসবে, নয়তো যৌগমূলক কাকে বলে এটা আসবে। আর যৌগমূলকের দুটি ধনাত্মক ঋণাত্মক যৌগমূলকের নাম আর আমাদের লেটিন নামগুলো আছে, এই লেটিন নামগুলো মনে রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে এগুলো দ্বিতীয় অধ্যায় থেকে আমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, হয়তো সালফিউরিক অ্যাসিড নয়তো পটাশিয়াম ডাইক্রোমেটের গাঠনিক সংকেত, এগুলো এই দুইটার মধ্যে একটা আসার সম্ভাবনা 90%। আর বাকি যেগুলোর কথা বললাম, যেমন যৌগমূলক কাকে বলে, দুটি ধনাত্মক ঋণাত্মক যৌগমূলকের নাম। আর এই অধ্যায় থেকে আরেকটা বললাম, ওই যে সোনা, রূপা, পারদ, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, এই লেটিন নামগুলো মুখস্থ করতে হবে, আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথমেই ছকে দেওয়া আছে। আর সংক্ষিপ্ত প্রশ্ন পড়া লাগবে স্থূল সংকেত, আণবিক সংকেতের মধ্যে পার্থক্য, আর একটা হচ্ছে তোমার যোজ্যতা ইলেকট্রন বা যোজনীয় মতবাদ দাও, এটুকু। তো এগুলো একটু অতি সংক্ষিপ্ত গুলো পড়ে নিব। আমরা এখন পড়ব পিভি ইকুয়াল এনআরটির প্রমাণ, অর্থাৎ প্রমাণটা করতে বলবে আদর্শ গ্যাসের সমীকরণ। কি বলতে পারে? আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিস্থাপন করো বা অথবা প্রমাণ করো পিভি ইকুয়াল এনআরটি, আদর্শ গ্যাসের সমীকরণ অথবা পিভি ইকুয়াল কি এনআরটি। তবে একটু দেখি পিভি ইকুয়াল এনআরটির প্রমাণটা কি। তো আমাকে এই পিভি ইকুয়াল এনআরটি প্রমাণটা জানার জন্য আমাকে পি কি, ভি কি, এন কি, আর কি, আর টি কি, এই কয়েকটা 5টা জিনিস জানা লাগবে। তো এই অধ্যায়ে আমার এই পি বলতে এখানে চাপ বোঝাই। পি বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? চাপ। আর আমার এখানে ভি বলতে গ্যাসের আয়তন, ভি বলতে কি গ্যাসের আয়তন। এই কথাগুলো সাইডে লিখে দিতে হবে প্রমাণটা করার সময়। গ্যাসের কি বোঝায়? আয়তন। আর এন বলতে এখানে হচ্ছে মৌল সংখ্যা, এন বলতে কি সংখ্যা? মৌল সংখ্যা। আর এখানে একটা ধ্রুবক হিসেবে কাজ করতেছে, ওটাতে পরে আসবো প্রমাণটা শেষে। টি বলতে এখানে বোঝাচ্ছে ভাইয়া তাপমাত্রা। টি বলতে কি? তাপমাত্রা। 4টা জিনিস, পি বলতে চাপ, ভি বলতে গ্যাসের আয়তন, এন বলতে মৌল সংখ্যা, টি বলতে তাপমাত্রা। তো আমি একটু ব্যাখ্যাটা প্রমাণটা করার আগে একটা জিনিস বুঝাই, যে জিনিসটা হচ্ছে পিটা আমার ভাই দেখতে পাচ্ছি এদিকে আমার গুণ অবস্থায় আছে, ওইদিকে যদি চলে যায় তাহলে আমি বলতে পারি ভাগ অবস্থায় আছে, তাহলে এন আর টি ডিভাইডেড বাই আমি বলতে পারি ভাই পি। তো আমার এই জিনিসটা বোঝার জন্য বললাম, এটুকু কিন্তু লেখা লাগবে না। তো বোঝার জন্য কি বোঝার জন্য বুঝলাম, আমরা জানি যে যদি গুণ আকারে থাকে অর্থাৎ উপরে থাকে এটাকে বলা হয় সমানুপাতিক, আর যেটা নিচে থাকবে এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। এই ভি এর সাপেক্ষে এনটা সমানুপাতিক অবস্থায় আছে, টিটাও সমানুপাতিক অবস্থায় আছে, কিন্তু পিটা আমার কি অবস্থায় আছে? ব্যস্তানুপাতিক অবস্থায় আছে। এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক গুলো একটু বোঝা লাগবে। যদি উপরে থাকে গুণ আকারে সেগুলো হচ্ছে সমানুপাতিক, আর নিচে থাকলে সেটাকে কি বলা হয়? ব্যস্তানুপাতিক। তো আমার আরটা যেহেতু ধ্রুবক, এটা নিয়ে একটু পরে আলোচনা হবে। আমরা আপাতত এই এন টি আর পি নিয়ে আলোচনা করব, পি এন টি এগুলো নিয়ে আলোচনা করব। তো একটু দেখি ভাই, এন মানে আমি একটু আগে বললাম মৌল সংখ্যা, টি বলতে বুঝাইলাম তাপমাত্রা, পি বলতে চাপ, আর ভি বলতে আয়তন। তো আমার এই আয়তনের সাথে যে মৌল সংখ্যাটা এটাও সমানুপাতিক অবস্থায়, আমার যে তাপমাত্রাটা এটাও সমানুপাতিক অবস্থায়, আর আমার যে পি চাপ এটা হচ্ছে শুধুমাত্র ব্যস্তানুপাতিক অবস্থায়। তো আমার এই ভি এর সাথে যে পির সম্পর্ক এটা হচ্ছে বয়েলের সূত্র, এটাকে বলা হয়, এটাকে কিসের সূত্র বলা হয়? বয়েলের সূত্র। আর ভি এর সাথে টি এর যে সম্পর্ক এটাকে বলা হয় চার্লসের সূত্র। এটাকে কিসের সূত্র বলা হবে? চার্লসের সূত্র। আর ভি এর সাথে এন এর যে সম্পর্ক এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সূত্র। 3টা সূত্র। ভি এর সাথে পির সূত্রটা হচ্ছে বয়েলের, আর ভি এর সাথে টি এর সম্পর্কটা হচ্ছে চার্লসের, আর ভি এর সাথে এন এটা হচ্ছে বয়েলের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। তো আমরা একটু সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। 1 নাম্বার হচ্ছে আমার বয়েলের সূত্র। কার সূত্র? বয়েলের সূত্র। বয়েলের সূত্র, সূত্রগুলো লেখার জন্য ভাই 2টা জিনিস এক্সট্রা ভাবে যোগ করতে হবে। প্রত্যেকটা সূত্র তো লিখতে হবে প্রথমে নির্দিষ্ট ভরের। কি লিখতে হবে? প্রথমেই লিখতে হবে নির্দিষ্ট ভরের। তো নির্দিষ্ট ভরের ভি বলতে কি ভাই? আয়তন। তো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, আমি যেহেতু বয়েলের সূত্র বললাম, আমি বললাম বয়েলের সূত্র হচ্ছে ভি এর সাথে পি। তো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ব্যস্তানুপাতিক বলতে কি? ভি ব্যস্তানুপাতিক পি।
বয়েলের সূত্র হচ্ছে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার চাপের কি ব্যস্তানুপাতিক, কথা লেখার পর অর্থাৎ এটুকু লিখতে পারবো। নেক্সট আমি যদি একটু বলি ভাই চার্লসের সূত্রটা কি, আমার চার্লসের সূত্রটা হচ্ছে নির্দিষ্ট ভরের, প্রত্যেকটা সংজ্ঞাতেই নির্দিষ্ট ভরের আসবে। আমার চার্লসের সূত্রটা বললাম আমার ভি এর সাথে কার সম্পর্ক ভাই, টি এর সম্পর্ক। তো কোনো গ্যাসের আয়তন টি অর্থাৎ তাপমাত্রার সমানুপাতিক, কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। আমি একটু আগে বললাম, বারবার করে বলতেছি যে উপরে থাকলে সেটা সমানুপাতিক, নিচে থাকলে এটা ব্যস্তানুপাতিক। তাহলে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার কি ভাই, সমানুপাতিক। তাহলে ভি সমানুপাতিক টি, এটা হচ্ছে আমার চার্লসের সূত্র। এটাকে 1 নং সমীকরণ দিব। নেক্সট এটাকে 2 নং সমীকরণ দিব। এবার অ্যাভোগাড্রোর সূত্রটাতে আছে। অ্যাভোগাড্রোর সূত্রতে যদি একটু বলি, তাহলে অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে ভি এর সাথে এন সম্পর্ক। তাহলে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার মৌল সংখ্যার সমানুপাতিক। এটাকে কয় নং সমীকরণ পাই বলবো, 3 নং। 1 নং, 2 নং আর 3 নং দিয়ে দিব। এখন এই জায়গায় আরেকটা জিনিস জানা লাগবে, আমি সূত্রগুলো আরেকবার ক্লিয়ার করে দিই, যেটা প্রত্যেকটা সংজ্ঞাতে আমার নির্দিষ্ট ভরে বলতে হবে। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের কি ব্যস্তানুপাতিক। আবার চার্লসের সূত্রটাতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক, এটা তো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার মৌল সংখ্যার সমানুপাতিক। এন মানে যেহেতু আমার মৌল সংখ্যা, তো এই জিনিসটা একটু যদি আরেকবার দেখি, সেটা হচ্ছে আমার বয়েলের সূত্রে সম্পর্ক হচ্ছে ভি এর মধ্যে আর পি এর সম্পর্কে। এই জন্য এই সূত্রটাতে আমার টি স্থির থাকবে, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকবে। কি স্থির থাকবে, তাপমাত্রা স্থির থাকবে। আর আমার চার্লসের সূত্রটাতে সম্পর্ক হচ্ছে ভি আর টি এর মধ্যে। এই জন্য আমার এই সূত্রটাতে পি স্থির, অর্থাৎ চাপ স্থির থাকবে। কে স্থির থাকবে, চাপ স্থির থাকবে। আর আমার এই অ্যাভোগাড্রোর সূত্রটাতে আমার হচ্ছে ভি এর সাথে এন এর সম্পর্ক, আর ভি এর সাথে যদি এন এর সম্পর্ক, এজন্য এই জায়গায় টি ও পি দুইটাই স্থির, টি ও পি দুইটাই স্থির থাকবে। এই কথাগুলো অবশ্যই লিখে দিতে হবে। তুমি যদি চাও সূত্রটাতে বলতে পারো, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক দিয়ে এটা লিখবো। চার্লসের সূত্র, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক দিয়ে দেন এটা বলবো। আর অ্যাভোগাড্রোর সূত্রটাতে স্থির তাপমাত্রা ও স্থির চাপে কোনো গ্যাসের, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার মৌল সংখ্যা সমানুপাতিক। সূত্রগুলো আমরা এইভাবে সাজায় নিতে পারবো। তো ভাই তুমি যদি এইগুলো একটু ভালো করে মনে রাখতে পারো, সংজ্ঞা সূত্রটা যদি যখন তোমার দেওয়া থাকবে, তুমি ইজিলি ভাবে এগুলো বের করতে পারবে যারা একটু ভালো করে বুঝছে। নেক্সট আমরা বলবো 1, 2 ও 3 নং হতে, কত কত নং হতে পাই, 1, 2 ও 3 নং হতে পাই। আমি একটু এটাতে দেখি 1, 2 ও 3 নং হতে পাই। তাহলে 1 নং হতে আমরা কত পাইলাম ভাই, ভি ব্যস্তানুপাতিক পি। আবার 2 নং হয় নাই ঠিক। এখন দেখো আমি বললাম আমি 1, 2 ও 3 নং হতে পাই লিখে বলবো ভি ছিল ভি, এখানেও 1/p ছিল 1/p, টি ছিল টি আর এন ছিল এন। তো আমি বললাম সমানুপাতিক চিহ্নটাই আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিলাম কে। আর ভাই এই যে 1 এন টি এটা আমার উপরে আছে, তাহলে এন টিটা উপরে লিখলাম, আর নিচে আমি ভাই কত লিখলাম, পি লিখলাম। আর পিটা এদিকে যেহেতু ভাগ অবস্থায় আছে, আমরা জানি ভাগ অবস্থায় থাকলে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলে আমার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ আকারে আসলো পিভি। আর এখানে এন ছিল এন, আমরা কে এর পরিবর্তে একটা ধ্রুবক নিয়ে নিব আর। তো এখানে আমরা বলবো এই যে কে, এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এটাকে কি বলা হবে, সমানুপাতিক চিহ্নটা একটা সমানুপাতিক ধ্রুবক। তো সমানুপাতিক ধ্রুবক লেখার পরে এরপরে কে এর পরিবর্তে আমরা কি নিচ্ছি এখানে আর। তুমি চাইলে ভাই ডাইরেক্ট আর নিতে পারো, কোনো সমস্যা নাই। তা আর এখানে হচ্ছে মোলার ধ্রুবক, আর হচ্ছে এখানে কি মোলার ধ্রুবক, মোলার ধ্রুবক। এটাই হচ্ছে আমার পিভি ইকুয়াল এনআরটির প্রমাণ। এটা হচ্ছে আমার পিভি ইকুয়াল এনআরটির প্রমাণ। প্রমাণটাতে একটু কে কার কোন জায়গায় সমস্যা একটু তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাই দিবা। এগুলো আমরা সাইডে লিখবো, পি কি, ভি কি, এন কি, আর কি, টি কি। নেক্সট বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র লিখবো। লেখার পর এটাকে বয়েলের সূত্রকে লিখবো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। দেন বলবো 1, 2 ও 3 নং হতে পাই, যেটুকু বর্ণনাটুকু দিব। ভাই যারা রেফার্ড আছে ওদের কোশ্চেনের, যারা নিউ কেমিস্ট্রি দিবে কমন কোশ্চেন হবে বললে ভালো হয়। আর কোনো কোশ্চেন
যারা রেফার দিবে আর যাদের পরীক্ষা তাদের সেমই কোশ্চেন হবে। আর রচনামূলক গুলো যারা রেফার খাচ্ছে তাদেরকে ম্যাক্সিমাম রচনামূলক গুলো ভালো করে পড়েই পাস করতে হবে। তো ওদের জন্য যা রচনামূলক, তোমাদের জন্য সেমি রচনামূলক প্রশ্ন, তেমন আলাদাভাবে কোনো কিছু পড়া লাগবে না। ভাইয়া নেটের প্রবলেম দিচ্ছে মাঝে মাঝে। নেটটা কি এখনো প্রবলেম দিচ্ছে? একটু ভাই ইলেকট্রনিক্স আরেকবার নিব। ইলেকট্রনিক্স তোমাদের হয়তো বা 8 তারিখ না 9 তারিখে পরীক্ষা। ইলেকট্রনিক্স পরীক্ষার আগে ইলেকট্রনিক্সটা নিব ইনশাল্লাহ। ইসমাইল, ওকে, গুড। হ্যাঁ, ইলেকট্রনিক্স ওইটাই থাকো, ইলেকট্রনিক্স নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিগ থ্যাঙ্কস। সাথে আর কি কোনো কথা লিখবো? সাথে তেমন কোনো কিছু লেখা লাগবে না ভাই, আমি বললাম এই যে PVNT এগুলো সাইডে লিখবো। নেক্সট আমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র লিখবো। সূত্রগুলো থেকে কি কি পাইছে এগুলো লিখবো, দিয়ে ওগুলোকে 1 নং 2 নং 3 নং সমীকরণ বলবো। সমীকরণগুলো দেওয়ার পর বলবো 1 2 3 নং হইতে পাইছি, জাস্ট এতটুকুই বলবো, আর তেমন কোনো কিছু লেখা লাগবে না। আশা করি এইটুকু সবাই বুঝছো। আমরা চলে যাব নেক্সট যে প্রশ্নটা সেটাতে। নেটের প্রবলেম মনে হয় দিচ্ছে এখনো। আমাদের নেক্সট হচ্ছে 4র্থ অধ্যায়ের প্রশ্ন। এই অধ্যায়ের একটা বলি, এই অধ্যায় থেকে আমাদেরকে অতি সংক্ষিপ্ত তেমন কিছু নাই। অতি সংক্ষিপ্ত মানে একটা দুইটা আছে, সেটা হচ্ছে যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। রাসায়নিক বন্ধন, সমযোজী বন্ধন কাকে বলে, এই দুইটা পড়লেই হয়ে যায়। তবে সরি, এটাতে আমাদের এখান থেকে পড়তে হবে এসটিপির পূর্ণরূপ, এনটিপির পূর্ণরূপ, এসটিপি কাকে বলে, এনটিপি কাকে বলে। 3য় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আর এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসার মধ্যে একটা বেশি ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে দেখে নিও তোমাদের উদাহরণের ম্যাথ গুলো দেওয়া আছে। আমরা চলে যাব নেক্সট যে অধ্যায়, 4র্থ অধ্যায়। আমাদের 4র্থ অধ্যায়ে যে রচনামূলক প্রশ্নটা আছে সেটা বলে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন ব্যাখ্যা করো। সোডিয়াম ক্লোরাইডের কি বন্ধন? আয়নিক বন্ধন ব্যাখ্যা করো। তো আমাদের আয়নিক বন্ধনটা আগে ভাই বোঝা লাগবে, আয়নিক বন্ধনটা কি। উত্তর এত সংক্ষিপ্ত দিলে হবে? পিভি ইকুয়াল এনআরটি সংক্ষিপ্তটা, প্রশ্নটা এত ছোট ভাই, ওখানে উত্তর আর তেমন কোনো কিছু দেওয়া লাগবে না। এ হয়েছে বিশাল। তা আমরা চলে যাব নেক্সট যে রচনামূলক প্রশ্নটা আছে সেটাতে। সে রচনামূলকের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন যেটা আছে এটুকু পড়বো। তো আমরা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আমাদের এই অধ্যায় থেকে আরো একটা আছে সিগমা বন্ধন, পাই বন্ধন। তো সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধনটা একটু দেখি ভাই। আবার নেট প্রবলেম দিচ্ছে, নেটটা কেন যে এত প্রবলেম দিচ্ছে বুঝলামই না। তো নাইম ভাইকে একবার ডাক দাও দেখি, আসছে। এত নেট প্রবলেম দিলে তো ক্লাসটাই নেওয়া যাবে না। আবার মনে আটকে গেছে। আটকে গেলে আমাকে একটু বলিও তাহলে। দেখো, আমরা জানবো আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন, দুইটা জিনিস। তো আমার উল্লেখ করেও দিতে পারে ভাই সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন, নাহলে এমনি শুধু বলবে আমার আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ বলতে কি বুঝি, নয়তো বা বলবে আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো তোমাদের দেওয়া আছে, এগুলো একটু পড়ে নিতে হবে। তো আমি একটু এসেছি আয়নিক বন্ধন কি। তো আমার আয়নিক বন্ধনটা জানার জন্য আমাকে দুইটা জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে আমার ধাতু আর অধাতু নিয়ে জানা লাগবে। কি কি নিয়ে জানা লাগবে ভাই? ধাতু আর অধাতু। তো ধাতু কি আর অধাতু কি, এই দুইটা জিনিস জানা লাগবে। তো ধাতু হচ্ছে যেগুলা ইলেকট্রন ত্যাগ করে,
যেগুলা ইলেকট্রন কি করে ত্যাগ করে এগুলোকে ধাতু বলা হয়, আর যেগুলা ইলেকট্রন গ্রহণ করে এগুলোকে কি বলা হয় ভাই অধাতু। ইলেকট্রন যেগুলো ত্যাগ করে এগুলোকে ধাতু, আর এই ইলেকট্রন যেগুলো গ্রহণ করে এগুলোকে বলা হয় অধাতু, আর যেগুলো গ্রহণ ত্যাগ কোনো কিছু করে না এগুলোকে অপধাতু বলা হয়। তো আমার যদি সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন বলে, তো আমি একটু ভাই দেখি তো সোডিয়াম, তো আমার আয়নিক বন্ধনটা হচ্ছে ধাতু আর অধাতুর মধ্যে হবে। কার কার মধ্যে হবে? ধাতু আর অধাতুর মধ্যে আয়নিক বন্ধন হবে। আর আমার সমযোজী যে বন্ধনটা আছে এটা হচ্ছে আমার অধাতু অধাতুর মধ্যে হবে সমযোজী বন্ধন, আর আয়নিক বন্ধন হচ্ছে ধাতু আর অধাতুর মধ্যে হবে। তাহলে আমি একটু যদি দেখি ধাতু আর অধাতু, এই সোডিয়াম ক্লোরাইড দুইটা আছে, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। তো সোডিয়াম ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড হয়। তো আমি ভাই একটু যদি দেখি সোডিয়াম হচ্ছে আমার কয় নাম্বার মৌল? 11 নাম্বার মৌল। তো আমি যদি সোডিয়ামের প্রথম কক্ষপথে আমরা জানি 2টা, তারপরটাতে 8টা, 8টা 2টা কয়টা? 10টা। তাহলে সর্বশেষ শক্তি স্তরে ভাই কয়টা থাকতেছে? একটা। তাহলে সর্বমোট মিলে হচ্ছে আমার 11টা ইলেকট্রন। তো সর্বশেষ শক্তি স্তরে যদি একটা ইলেকট্রন থাকে, আমরা জানি